রাশিয়ার সঙ্গে উত্তেজনার আগুন যেন যথেষ্ট ছিল না, ঠিক সেই সময়েই যেন এক মুঠো ঘি ঢেলে দিল যুক্তরাষ্ট্র। পেন্টাগন আমেরিকার প্রতিরক্ষা দপ্তর হোয়াইট হাউসকে দিয়েছে সবুজ সংকেত। ইউক্রেনকে দেওয়া হবে দূরপাল্লার টমাহক মিসাইল। হ্যাঁ, সেই মিসাইল যা শত্রুর হৃদয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায় হাজার মাইল দূর থেকে। এখন শুধু বাকি এক সুই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন। তার স্বাক্ষর পড়লেই এই বিধ্বংসী অস্ত্র পৌঁছে যাবে ভলোদিমির জেলেনস্কির হাতে। কিন্তু প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত ইউক্রেনের রক্ষা কবচ হবে নাকি আত্মঘাতী আগুন? যুদ্ধের জ্বলন্ত দাবানল। রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে বহুদিন ধরেই আমেরিকার কাছে টমাহক মিসাইল চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ট্রাম্পের দরজায় দরজায় ঘুরেছেন, দাবি করেছেন, আমাদের টমাহক দিন, আমরা যুদ্ধ জিতব। কিন্তু সম্প্রতি দৃশ্যপট ছিল অন্যরকম। পুতিন ও ট্রাম্প যুদ্ধ বন্ধে বৈঠকের ব্যাপারে একমত হওয়ার পরদিনই ট্রাম্প জেলেনস্কিকে ফিরিয়ে দেন খালি হাতে। বলেছিলেন, এখন নয়, ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার সময় আসেনি। সবকিছু পাল্টে গেল কয়েকদিনের মধ্যেই। যুদ্ধবিরতির সম্ভাবনা মিলিয়ে যাওয়ার পর হোয়াইট হাউসকে সায় দিল পেন্টাগন। এ যেন শান্তির মঞ্চে হঠাৎ বোমা ফাটার মতো। টমাহক যুদ্ধের মোড় ঘোরাবে না, পুতিনের কড়া বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই মিসাইল যুদ্ধের চিত্র পাল্টাতে পারবে না। ফোন আলাপে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এই টমাহক মিসাইল মস্কোর মতো শহরেও আঘাত হানতে পারে, কিন্তু এতে রাশিয়া কাঁপবে না, কাঁপবে কেবল কূটনীতি। রাশিয়ার দৃষ্টিতে এটি কেবল এক সামরিক সিদ্ধান্ত নয়, বরং সম্পর্কের ধ্বংসের প্রথম শলাকা। টমাহকের ভয়ঙ্কর বাস্তবতা। আমেরিকার তৈরি এই মিসাইল ভূমি ও সাগর উভয় স্থান থেকেই নিক্ষেপ করা যায়। একবার আকাশে উঠলে এটি ১৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। শব্দের চেয়েও দ্রুতগতির এই অস্ত্রকে অনেক সামরিক বিশ্লেষক বলেন আকাশের শিকারী। তবুও ইউক্রেনের হাতে গেলে এটা কতটা কার্যকর হবে তা নিয়ে দ্বিধায় ওয়াশিংটনে। কারণ ইউক্রেন ইতিমধ্যেই আমেরিকার দেয়া ফিনিক্স, জুন, হারপুন আর ATACMS মিসাইল ব্যবহার করছে, কিন্তু তাতে রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করা যায়নি। ইউরোপের উদ্বেগ, ট্রাম্পের নীরবতা। পেন্টাগনের সিদ্ধান্তে খুশি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। তারা মনে করছে আমেরিকার আর অজুহাত দেখানোর সুযোগ নেই। তবুও অনেকেই ভয় পাচ্ছেন, যদি ইউক্রেন এই মিসাইল দিয়ে রাশিয়ার মাটিতে হামলা চালায় তবে সেটি হবে আত্মঘাতী পদক্ষেপ। কারণ রাশিয়া যে কেবল সতর্ক করছে না, তার অস্ত্রাগারও প্রস্তুত। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। নৌবাহিনীর ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। নিচু উচ্চতায় ওড়ে বলে এটি রাডারে ধরা পড়ে না। এটি আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা, ফলে ত্রুটির সীমা মাত্র 10 মিটার। টমাহক প্রথম ব্যবহার করা হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধে। এরপর সিরিয়া সহ একাধিক অভিযানে এটি ব্যবহৃত হয়েছে। ইরানে হামলায় এই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র। প্রতিটি টমাহকের দৈর্ঘ্য প্রায় 18 ফুট, ওজন 3000 পাউন্ডের বেশি এবং দাম প্রায় $20 লাখ। এতে 1000 পাউন্ড ওজনের বিস্ফোরক বসানো থাকে। নেতানিয়াহুর পুরনো শত্রু ফিরে এসেছে। হিজবুল্লাহ নতুন শক্তিতে। বৈরুতের আকাশ এখন রহস্যের ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ, যাকে কেউ শেষ হয়ে গেছে ভেবেছিল, আবার অস্ত্রের গর্জনে উঠে এসেছে। ইরানের নজরদারিতে এই গোপন পুনর্নির্মাণ চলছে নিঃশব্দে কিন্তু শক্তির সাথে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননে 1000-এরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহর রহস্যময় পুনর্গঠন থামানো যায়নি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান সবই নতুন করে মজুত হচ্ছে। কিছু অস্ত্র সিরিয়া এবং সমুদ্রপথে আসে, অন্যগুলি তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। যুদ্ধবিরতির শর্ত সত্ত্বেও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ থেকে পুনর্নির্মাণে স্থানান্তরিত হয়েছে। লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে উত্তপ্ত। রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পুরো দেশব্যাপী নিরস্ত্রীকরণ সমর্থন করেছেন, কিন্তু বাস্তবে অগ্রগতি শুধুমাত্র লিটানি নদীর দক্ষিণে সীমিত। হিজবুল্লাহ অন্যত্র শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেশটি যেন সিঞ্চিত এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে কোনো ভুল পদক্ষেপ নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম স্পষ্ট বলেছেন, লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় থাকা উচিত, কিন্তু গ্রুপকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ থামবে না।
আরব গোয়েন্দা সংস্থাগুলি বলছে হিজবুল্লাহ এখন বিকেন্দ্রীভূত কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। 1980-এর দশকের মতো নতুন যোদ্ধাদের নিয়োগ, স্থানীয় শক্তি ব্যবহার এবং গোপন পরিকল্পনা সবই পুরনো কৌশলের পুনর্জন্ম। ভারী ক্ষতি সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরানের সমর্থনে পুনর্গঠিত হওয়া সম্ভব। হামাসও গাজায় একই পথে হাঁটছে। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে তারা নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। দুই গোষ্ঠী মার খেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিকভাবে সক্রিয়। প্রতিরোধের এই আয়না দেখাচ্ছে যে বল প্রয়োগ করে নিরস্ত্রীকরণ কার্যকর নয়। ইসরায়েলের আকাশে ড্রোন এখন ক্রমাগত উঠছে। 500টিরও বেশি কামান হামলা হয়েছে বৈরুত এবং দক্ষিণে। 60,000 মানুষ এখনও বাস্তুচ্যুত। তহবিলের সংকটে পুনর্নির্মাণ স্থগিত। কিন্তু সব হতাশা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী। তাদের অস্ত্রাগার পুনর্গঠিত, তাদের রাজনৈতিক প্রভাব অটুট। নেতানিয়াহুর জন্য হুঁশিয়ারি। গাজা ও বৈরুত দুপাশ থেকেই হুমকি। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শক্তি, যা কখনো সহজে চাপে আসে না। ইসরায়েলের আকাশে তার অস্ত্রের ঝড়, লেবাননের রাজনীতির ধোঁয়া এবং ইরানের নীরব সমর্থন সব মিলিয়ে এখনও এক রোমাঞ্চকর খেলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়, বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরায়েলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন। লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাসেম বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারো কাছ থেকে নির্দেশ নিইনি এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না। ভেনেজুয়েলা যুদ্ধের কিনারায়, পুতিন প্রস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ার। কারাকাসের আকাশ এখন উত্তেজনার ধোঁয়ায় ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় আঘাত করতে পারে, এমন খবর ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই রাশিয়া, চীন ও ইরানের কাছে সাহায্যের আবেদন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য প্রস্তুত এবং তিনি মাদুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারাকাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং যে কোনো হুমকির প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। মাদুরো বলছেন, চেভেজের সময় কেনা সমস্ত ভারী অস্ত্র এখনও আমাদের হাতে রয়েছে। পুতিন, রাশিয়া, চীন এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে ভেনেজুয়েলার শান্তি নিশ্চিত করার শক্তি আমাদের আছে। এই 10 সপ্তাহের ইম্পেরিয়াল হুমকির মধ্যেও আমরা শান্তিতে ধৈর্য নিয়ে আমাদের কাজ করেছি, তবে হঠাৎই উত্তেজনা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হেরাল্ড জানিয়েছে, পরিকল্পিত আকাশ হামলা কয়েকদিনের মধ্যে বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। লক্ষ্য হবে মাদুরোর নেতৃত্বাধীন ড্রাগ দস্যু সংস্থার সামরিক স্থাপনাগুলো। কিন্তু প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। এদিকে মাদুরো রাশিয়ার কাছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, বিমান মেরামত এবং প্রতিরক্ষা হালনাগাদ করার অনুরোধ পাঠিয়েছেন। চীনের সঙ্গে সম্প্রসারণকৃত সামরিক সহযোগিতা এবং ইরানের কাছ থেকে ড্রোন, জিপিএস স্ক্র্যাম্বলিং এবং শনাক্তকরণ যন্ত্র চাওয়া হয়েছে। রাশিয়া অবশ্য শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল ও গ্যাসে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ধরে রেখেছে। মাদুরোর প্রধান সমর্থক হিসেবে রাশিয়ার ভূমিকা এখন নজরকাড়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবিয়ানে স্থানান্তর ইউরোপে তার মনোযোগ বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ানে পাঠিয়েছে, আর রাশিয়ার সের্গে ল্যাভরভ মার্কিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। মাদুরো জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রের বেশিরভাগই এখন পুরনো বা কার্যকর নয়, তাই 3 বছরের প্রতিরক্ষা অর্থায়ন পরিকল্পনার জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের কাছে আবেদন করেছেন। যুদ্ধের আগুন ভেনেজুয়েলার আকাশে ঘনিয়ে আসছে। রাশিয়া, চীন এবং ইরান মিলে মাদুরোর শক্তি আরও বাড়িয়ে তুলছে।
এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রেও বড় ধাক্কা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরান চার শক্তির ছায়ায় ভেনেজুয়েলা যেন এখন বিশ্বের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, রাজনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক হুমকি এবং শক্তির প্রতিযোগিতাও আছে। ইতিহাস সাক্ষী, যখন মহাশক্তিরা একসঙ্গে হুঁশিয়ারিতে আছেন, তখন ছোট দেশগুলো তাদের কৌশল এবং স্থিতিশীলতার মাধ্যমে নিজেকে রক্ষা করে। মাদুরো তা দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি কথা বললেন। এটি তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে। লেবাননের সীমান্তে যুদ্ধের গন্ধ। সেনাবাহিনী কি এবার সরাসরি নামছে ইসরায়েলের বিরুদ্ধে? লেবাননের দক্ষিণ সীমান্তে বাতাসে টানটান উত্তেজনা। ব্লেইদা শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এক পৌর কর্মকর্তা ইব্রাহিম সালামা। এই ছোট্ট শহরের ধুলোবালিতে যে আগুন জ্বলে উঠেছে তা এখন ছড়িয়ে পড়ছে পুরো লেবানন জুড়ে। এর ঠিক পরেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন সেনাবাহিনীকে সরাসরি নির্দেশ দিলেন ইসরায়েলের যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে। দীর্ঘ বছর পর লেবাননের সেনাবাহিনীকে প্রথমবার এমন নির্দেশ দেওয়া হলো। কেন এই নির্দেশ এত গুরুত্বপূর্ণ? লেবাননের ইতিহাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে সেনাবাহিনীর অংশগ্রহণ খুবই বিরল। সাধারণত দক্ষিণ সীমান্তে আগ্রাসনের জবাব দিয়েছে হিজবুল্লাহ, যাদের নাম শুনলেই ইসরায়েলি সেনাদের বুক কেঁপে ওঠে। কিন্তু এবার যেন দৃশ্যপট ভিন্ন। প্রেসিডেন্টের এই নির্দেশে বোঝা যাচ্ছে লেবাননের রাষ্ট্রীয় বাহিনীও হয়তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের আগ্রাসন ও লেবাননের প্রতিক্রিয়া। ইসরায়েল দাবি করছে তাদের লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো, কিন্তু বাস্তবে হামলার শিকার হয়েছেন সাধারণ মানুষ। লেবাননের সেনাবাহিনী এটিকে বলেছে অপরাধমূলক আগ্রাসন এবং জাতিসংঘের 1701 নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের হামলা বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে। কিন্তু লেবাননের বাস্তবতা কি? দেশটির সেনাবাহিনী ইসরায়েলের মতো শক্তিশালী নয়। তাদের অস্ত্র পুরনো, অর্থ কম, যুদ্ধ বিমান নেই বললেই চলে। প্রায় 50,000 সেনা নিয়ে লেবাননের বাহিনী গঠিত, যাদের হাতে রয়েছে সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সীমিত সংখ্যক হেলিকপ্টার। তবু এই বাহিনীকে হেলাফেলা করার সুযোগ নেই, কারণ লেবাননের পেছনে আছে এক অদৃশ্য ছায়া, হিজবুল্লাহ। লেবাননের নীরব বজ্রধ্বনি। ইসরায়েল জানে লেবাননের সেনাবাহিনী হয়তো একা লড়াইয়ে নামবে না, কিন্তু যখন হিজবুল্লাহ যুক্ত হয় তখন পুরো যুদ্ধের সমীকরণ পাল্টে যায়। 2016 সালের পর থেকে হিজবুল্লাহ দক্ষিণ সীমান্তে এমনভাবে প্রতিরক্ষা জাল তৈরি করেছে যা ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও রহস্য। তাদের হাতে আছে রকেট, ড্রোন, এন্টি ট্যাঙ্ক মিসাইল, যেগুলো এক রাতে উত্তর ইসরায়েলকে জ্বলন্ত অগ্নিগর্ভে পরিণত করতে পারে। ইসরায়েলের ভয় এবং লেবাননের কৌশল। ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ ওরিয়ন এক সাক্ষাৎকারে বলেছেন লেবাননের সেনাবাহিনী পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত, তারা একা কিছু করবে না। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এইবার হয়তো সব হিসাব বদলে যেতে পারে। লেবাননের দক্ষিণ সীমান্তে এখন প্রতিদিন নতুন বাংকার খোঁড়া হচ্ছে, গ্রামগুলোতে চলছে সরিয়ে নেওয়ার নির্দেশ। হিজবুল্লাহর যোদ্ধারা অদৃশ্য হয়ে গেছে, যেন ঝড়ের আগে নেমে আসা নিস্তব্ধতা। এই নির্দেশকে কেবল একটি রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই লেবানন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? হিজবুল্লাহ ও লেবাননের সেনারা দুটি আলাদা বাহিনী, কিন্তু এক দেশ, এক শত্রু, এক ক্ষোভ। আর ইতিহাস বলে যখন লেবানন ক্ষোভে জ্বলে ওঠে তখন সীমান্তের ওপারে শান্তি থাকে না। চীনের ছোঁয়ায় আবারও জেগে উঠছে ইরানের আগুন। ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য নতুন দুঃস্বপ্ন। রাতের আকাশে ধোঁয়া নেই, তবু তেহরানের দিকে তাকিয়ে কাঁপছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার ভারে যে দেশকে থামানোর স্বপ্ন দেখেছিল পশ্চিম, সেই ইরান এখন চীনের ছোঁয়ায় আবারও তৈরি করছে তার আগুনের বীজ, ক্ষেপণাস্ত্র। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানকে সহায়তা করছে তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পুনর্নির্মাণে, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আর এই খবরই কাঁপিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের নীতি নির্ধারকদের।
চীনের সঙ্গে ইরানের এই গোপন সম্পর্ক যেন সরাসরি চ্যালেঞ্জ পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে। বিবৃতিহীন অথচ বিস্ফোরক এক বার্তা। নিষেধাজ্ঞা নয়, আমাদের চালিকা শক্তি এখন প্রতিরোধ। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সম্প্রতি চীন থেকে ইরানে পৌঁছেছে সোডিয়াম পারক্লোরেটের কয়েকটি বিশাল চালান, যা ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত সলিড প্রোপাল্যান্ট তৈরির মূল উপাদান। এই চালানে রয়েছে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ইরান কিনেছে চীনা সরবরাহকারীদের কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কাঁচামাল নয়, এটি ইরানের নিষিদ্ধ আগুনের পুনর্জন্ম। একটি দেশের বিরুদ্ধে যতই নিষেধাজ্ঞা চাপানো হোক, যখন তার বন্ধু হয় চীন, তখন বাধা মানে কেবল বিলম্ব, থামানো নয়। সিএনএন জানিয়েছে, এপ্রিল থেকে একাধিক পণ্যবাহী জাহাজ বারবার চীন ও ইরানের মধ্যে যাতায়াত করেছে। তার মধ্যে অন্যতম এমভি বাশেত, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সত্ত্বেও 15 সেপ্টেম্বর চীনের ঝুহাই বন্দর ছেড়ে 29 সেপ্টেম্বর ইরানে পৌঁছেছে। আরেকটি জাহাজ বার্জিল 2 অক্টোবর গাউলান থেকে যাত্রা করে 16 অক্টোবর ইরানের বন্দর আব্বাস বন্দরে নোঙর ফেলে। এই যাত্রাগুলো যেন এক নীরব বাণিজ্য যুদ্ধ, যেখানে গুলি চলে না, কিন্তু কম্পিত হয় ক্ষমতার পাল্লা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রম চালাতে পারে না, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। নিষেধাজ্ঞার ফাঁক গলে চীনের মাধ্যমে আবারও শক্তির পথে হাঁটছে তেহরান। চীন অবশ্য সিএনএনকে বলেছে, তার আন্তর্জাতিক দায়িত্ব অনুযায়ী দ্বৈত ব্যবহারের পণ্যের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখছে, কিন্তু পশ্চিমা বিশ্ব জানে কূটনৈতিক ভাষার ভেতর লুকিয়ে আছে কৌশল। এই লেনদেনের মানে একটাই, ইরান আবারও নিজের ক্ষেপণাস্ত্র ভান্ডার পূরণ করছে, যে ভান্ডার একদিন পারস্য উপসাগরের আকাশে আবারও অগ্নিগোলক ছুড়ে দিতে পারে। পশ্চিম চায় ইরানকে থামাতে, কিন্তু চীন চায় ইরানকে দাঁড় করাতে। এই দুই আকাঙ্ক্ষার সংঘর্ষই আজ নতুন ভূ রাজনীতির আগুন জ্বালাচ্ছে। ইরান বলছে না কিছুই, কিন্তু তাদের নীরবতাই এখন এক অঘোষিত ঘোষণা, আমরা আবারও প্রস্তুত। এ যেন নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে আসা এক রাষ্ট্র, যার মিত্র এখন পৃথিবীর দ্বিতীয় বৃহৎ শক্তি চীন। পশ্চিম যতই দেয়াল তুলুক, ইরান চীনের এই গোপন রেলপথ, এই জাহাজের গতিপথ প্রমাণ করছে, আগুনের মতো শক্তিও নিজের পথ খুঁজে নেয়। তেহরানের আকাশে তাই আবারও বাজছে এক সুর, যা থামানো যায় না, শুধু দেখা যায় আর ভয় পাওয়া যায়। শুরু হতে যাচ্ছে ক্লাস। 40 শিশুর সারি। শিক্ষক ঢুকে পড়লেন ঘরে। নিয়ম মতো এবারও তিনি সবার পকেট তল্লাশি শুরু করলেন, কিন্তু হঠাৎ একটি ছোট মেয়ের পকেটে পাওয়া গেল 5টি শস্য দানা। শিক্ষকের চোখে আগুন। তিনি গর্জে উঠলেন, সামনে এসো। মেয়েটিকে হাঁটু গেড়ে বসতে হলো শক্ত সিমেন্টের মেঝেতে। তারপর শুরু হলো নির্মমতা। কাঠের লাঠি উঠল, পড়ল, আবার উঠল, আবার পড়ল, মাথায়, ঘাড়ে, পিঠে। সহপাঠীরা চুপ, শুধু শব্দ, লাঠি, কান্না আর নিঃশব্দ মৃত্যু। সেদিন রাতে মেয়েটি আর বাঁচেনি। এই শিশুরা কোনো সাধারণ ছাত্রছাত্রী নয়, তারা উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বন্দি শিবিরের কয়েদি ক্যাম্প 14। মানুষ এটিকে তুলনা করে নাৎসিদের মৃত্যু শিবিরের সঙ্গে, সোভিয়েতের গুলাগের সঙ্গে। আর তাতে ভুল কিছু নেই, কারণ এই জায়গা আসলে মানুষের পৃথিবীর বাইরের এক অন্ধকার গহ্বর। পাহাড় ঘেরা কিষান এলাকার গভীরে লুকিয়ে আছে এই ক্যাম্প। এখানে মানুষকে বন্দী করা হয় অন্যের অপরাধে, হ্যাঁ, পিতা বা মায়ের অপরাধে। জন্ম নিলে মানে মৃত্যু নিশ্চিত। এখানে প্রতিদিন শুরু হয় শ্রম দিয়ে, শেষ হয় মৃত্যু ভয়ে। একটা ভুল মানেই শাস্তি, আর শাস্তি মানেই মৃত্যু। পালানো প্রায় অসম্ভব, কয়েকজন মাত্র পার পায়, প্রাণ বাজি রেখে। উত্তর কোরিয়ার এমন অনেক গোপন শিবিরের খবর আজও রহস্যে ঢাকা, কিন্তু মানবাধিকার সংগঠন, স্যাটেলাইট চিত্র আর কয়েকজন বেঁচে ফেরা বন্দির সাক্ষ্যে আমরা পেয়েছি এক ভীতিকর ঝলক। কেন মানুষ পাঠানো হয় এমন জায়গায়? ভেতরে কেমন তাদের জীবন, আর কেমন ভয়াবহতার মুখোমুখি হয় তারা? এই প্রশ্নগুলোর উত্তরই হলো ক্যাম্প 14 এর ভয়াবহ গল্প। এই প্রতিবেদনটি ব্লেন হার্ডেনের বই এসকেপ ফ্রম ক্যাম্প 14 থেকে নেয়া। মূল চরিত্র শিন ডং হিউ, যে জন্ম থেকেই এই ক্যাম্পের কয়েদি। সে যখন ছোট তখনই চোখের সামনে সেই মেয়েটির মৃত্যু দেখে, কিন্তু সে কাঁদেনি, কারণ তার মনে শেখানো ছিল চুরি মানেই মৃত্যু, প্রশ্ন করারও সুযোগ নেই। শিনের বাবা মা প্রেমে পড়েননি, তাদের বিয়ে ঠিক করেছিল শিবিরের প্রহরীরা। ভালোবাসা ছিল নিষিদ্ধ। কোনো নারী যদি অনুমতি ছাড়া গর্ভবতী হয়, সে আর তার শিশুকে গুলি করে মেরে ফেলা হয়। এখানে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় ছিল পুরস্কার বিয়ে। যারা কঠোর পরিশ্রম করত
কিংবা অন্য বন্দীদের সম্পর্কে খবর দিত, তাদের দেয়া হতো বিয়ের সুযোগ। এভাবেই জন্ম নিয়েছিল শিন ডং হিউক ও তার ভাই হিগুন। কিন্তু তারা পরিবার নয়, ছিল কেবল একসঙ্গে বেঁচে থাকার চেষ্টা। শিন জানত না কেন তার বাবা মা বন্দী, জানলেও কোনো লাভ ছিল না। ওয়াশিংটনের মানবাধিকার সংস্থা HRNK এর প্রধান গ্রেগ স্কারলাতিও বলেন, উত্তর কোরিয়ায় কাউকে বন্দী করতে অপরাধের প্রয়োজন নেই, সন্দেহই যথেষ্ট। ভুল চিন্তা, ভুল বন্ধুত্ব বা সরকারের প্রতি অস্বস্তি দেখালেই আপনার জীবন শেষ। শিনের মা একসময় প্রমোশন পান, এর মানে সামান্য ভালো ঘর। তারা থাকে 3টি পরিবারের সঙ্গে, মাটিতে ঘুমায়, রান্নাঘরে একটি মাত্র বাল্ব, তাও দিনে 2 ঘন্টা জ্বলে। পানি নেই, আসবাব নেই, স্নানঘর নেই, খাবার প্রায় নেই। পুরো ক্যাম্পটি প্রায় 153 বর্গ কিলোমিটার, ম্যানহাটনের 3 গুণ বড়। চারপাশে 60 কিলোমিটার লম্বা বৈদ্যুতিক বেড়া, পাহারা টাওয়ার, চেকপোস্ট, নদী আর পাহাড়ি প্রাকৃতিক প্রাচীর, যেন কেউ পালাতে না পারে। ভেতরে ছোট ছোট গ্রাম, কয়লা খনি, কারখানা আর কৃষিক্ষেত্র। দিনের পর দিন, বছরের পর বছর বন্দীরা সেখানে কাজ করে যায়। তাদের একটাই জানা কথা, এখান থেকে কেউ বাঁচে না। আকাশে হঠাৎ দেখা গেল উড়ন্ত চাকতি। সময়টা জুলাই 1947। আমেরিকার শহর থেকে শহরে মানুষ বলতে লাগলো, আমরা কিছু দেখেছি, উড়ন্ত অজানা কিছু, UFO। সব শুরু 1 মাসের আগের এক বিকেলে। বেসরকারি পাইলট কেনেথ আর্নল্যান্ড বলেছিলেন, তিনি দেখেছেন 9টি চকচকে বস্তু সিয়াটলের পাহাড়ের কাছে দ্রুত ছুটে যাচ্ছে, প্রতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে। এরপর যেন গোটা আমেরিকা পাগল হয়ে গেল। দেশ জুড়ে হাজারো মানুষ দাবি করতে লাগলো তারাও দেখেছে উড়ন্ত চাকতি। সংবাদ মাধ্যম গর্জে উঠল প্রশ্নে, আকাশে কি ঘুরে বেড়াচ্ছে? এমন সময় নিউ মেক্সিকোর এক সাধারণ কৃষক ম্যাক ব্রাজেল মনে পড়ল, 3 সপ্তাহ আগে তার ক্ষেতে অদ্ভুত কিছু পাওয়া গিয়েছিল। টিন ফয়েল, রাবার আর পাতলা কাঠের টুকরো। তিনি টুকরোগুলো নিয়ে গেলেন স্থানীয় থানায়। এ খবর পৌঁছালো রসওয়েল আর্মি এয়ারফিল্ডে। সেখানকার কমান্ডার কর্নেল উইলিয়াম ব্যানজার্ড ঘোষণা দিলেন, উড়ন্ত চাকতির গুজব এবার সত্যি হলো, আমরা একটি ডিস্ক উদ্ধার করেছি। সারা আমেরিকা স্তম্ভিত, মনে হলো এবার এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত। কিন্তু পরদিনই সেনাবাহিনী হঠাৎ মুখ ফিরিয়ে বলল, না, ওটা কোনো UFO নয়, ওটা কেবল একটা আবহাওয়ার মাপার বেলুন। ছবি প্রকাশ করলো, এক অফিসার হাতে ধরে আছে সেই টুকরো। মিডিয়া চুপ, গল্প শেষ। কিন্তু শেষটা কি সত্যিই শেষ ছিল? রসওয়েল রহস্যের পুনর্জন্ম। 3 দশক পরে 1970-এর শেষের দিকে ফের উঠল গুঞ্জন। বলা হলো একটি ভিনগ্রহের মহাকাশযান বিদ্যুৎ চমকে ধ্বংস হয়েছিল, আর সেনারা উদ্ধার করেছে মৃত এলিয়েনদের দেহ। 1980 সালে প্রকাশিত হয় বই দ্য রসওয়েল ইনসিডেন্ট। লেখক মেজর জেসি মার্সেল দাবি করেন, আমি যেসব ধ্বংসাবশেষ দেখেছি তা পৃথিবীতে তৈরি নয়। এরপর থেকেই রসওয়েল হয়ে যায় কিংবদন্তি। লোককথা ছড়িয়ে পড়ে এক জীবিত এলিয়েনকে নাকি গোপনে রাখা হয়েছে এক রহস্যময় স্থানে। সে স্থানের নাম এরিয়া 51। এরিয়া 51 রহস্যের মরুভূমি। নেভাদার জনশূন্য মরুভূমির মাঝে অবস্থিত এই খাঁটি। চারপাশে তারের বেড়া, বোর্ডে লেখা, অনধিকার প্রবেশে গুলি চালানো হবে। 2019 সালে পডকাস্টার জো রোগান সাক্ষাৎকার নেন বব লাজার নামে এক ব্যক্তির, যিনি দাবি করেন, আমি এরিয়া 51-এ কাজ করেছি, সেখানে ছিল একটি উড়ন্ত চাকতি। আমাদের কাজ ছিল এলিয়েন প্রযুক্তি উল্টোভাবে বিশ্লেষণ করা। এই গল্পে অনুপ্রাণিত হয়ে এক ছাত্র স্টর্ম এরিয়া 51 নামে মজা করে ফেসবুকে ইভেন্ট খুলেছিল। সবাই মিলে ঢুকে পড়ি, তারা তো সবাইকে আটকাতে পারবে না। 2 মিলিয়নের বেশি মানুষ সাইন আপ করে। শেষমেশ সেটি পরিণত হয় এক ছোট্ট মিউজিক ফেস্টিভ্যালে। কেউ ঢোকেনি খাঁটিতে, কিন্তু রহস্যের গন্ধ তখন ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। 1994 সালে মার্কিন বিমান বাহিনী জানালো, সেই 1947 সালের টুকরোগুলো আসলে ছিল এক গোপন পারমাণবিক নজরদারি প্রকল্প। কিন্তু মানুষ আর বিশ্বাস করল না। দশকের পর দশক মার্কিন সরকার অস্বীকার করেছে, এখন হঠাৎ সত্য বলছে। বিশ্বাস হারিয়েছে সবাই। এরিয়া 51 এখন কেবল এক সামরিক ঘাঁটি নয়, এটি রহস্যের প্রতীক, মানুষের অজানার প্রতি অন্তহীন কৌতূহলের প্রতিচ্ছবি। আজও পর্যটকরা আসে এক্সট্রা টেরেস্ট্রিয়াল হাইওয়ে এর ধারে। দূর থেকে তাকিয়ে দেখে সেই নিষিদ্ধ আকাশের দিকেই। যেন এক প্রশ্ন এখনো ভাসে মরুভূমির হাওয়ায়, সত্যিই কি তারা একা,
নাকি আমাদের মাঝেই আছে কেউ অন্য জগতের?